উল্টো দিকে হওয়ার কারণে দেখে মনে হচ্ছে শুভ্রা আর আরহাম একে অপরকে জড়িয়ে ধরে আছে। ফাহিমের ফোনের শব্দে আরহাম আর শুভ্রা একে অপরের থেকে সরে যায়। ফাহিম আর রাইমা তাদের দেখে মিটিমিটি হাসছে। আরহাম মুখটা গম্ভীর করার চেষ্টা করছে। এভাবে তাকিয়ে আছিস কেন তোরা? নিজের বিয়ে করা বউকে তো ধরেছে, এমনভাবে দেখছিস যেন অন্য কারো বউকে ধরেছে। কাশি উঠে যায় তাদের। মন্ত্রী আরহাম সিকদারের যে ঠোঁট কাটা, এটা মোটেও হজম হলো না তাদের। কেউ কিছু বলার আগেই ফাহিমের ফোন আবারও বেজে ওঠে। ফারহাদের নাম্বার থেকে কল আসছে। মাশাল্লাহ, আমাদের বনিকে অনেক সুন্দর লাগছে, লাল পরি। ভাই কোথায় আছিস? তাড়াতাড়ি আয়। বনি কোথায় যেন চলে গেছে, বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে গেছে। তাড়াতাড়ি আয় ভাই, দরজা খুলে দে, না হলে ভেঙে ফেলবো কিন্তু। ফারহাদের গলা কাঁপছে। সে মোটেও এই বিয়েতে রাজি ছিল না। বোনের সুরক্ষার কথা ভেবে রাজি হয়েছে। এখন তার মনে হচ্ছে সে রাজি হয়ে ভুল করেছে। রিমন আর রাহাত শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে দরজা ধাক্কাচ্ছে। খানবাড়ির সকলের চোখে মুখে এক প্রকার আতঙ্ক ফুটে উঠেছে। আনোয়ারা খান এতটুকু সময়ের মধ্যে কেঁদে কেটে একাকার অবস্থা করে ফেলেছেন। পুরনো কিছু স্মৃতি বারবার মাথাচাড়া দিয়ে উঠছে তাদের। আরহামের পরিবার বুঝতে পারছে না তাদের এমন ভয়ের কারণ কি। তারা শুধু দেখে যাচ্ছে সবকিছু। আরহামের উপর প্রচন্ড খেপেছেন তারা। ফাহিম কিছু বুঝতে পারলো না। ফোনের ওপাশ থেকে বাড়ির সকলের চিৎকার শুনতে পাচ্ছে সে। কিন্তু শুভ্রার কথা বললো কেন? খারাপ কিছু যে হয়েছে সেটা বুঝতে পারলো। শুভ্রা তো তার সামনে। কিন্তু ফারহাদের কথা শেষগুলো ভালোভাবে মনে করতেই সবকিছু বুঝতে পারে সে। তার চোখ মুখের রং বদলাতে শুরু করে মুহূর্তেই। শুভ্রা এগিয়ে আসে ফাহিমের দিকে। ভাইয়া, কি হয়েছে তোমার? ফাহিম শক্ত করে শুভ্রার দুই হাত চেপে ধরে। হালকা ব্যথা পায় শুভ্রা। চিৎকার করে ওঠে ফাহিম। কি করেছিস এটা তুই? কেন আবার পুরনো স্মৃতি মনে করলি? কেন কেন আবার হারিয়ে যেতে চাইছিস তুই? উত্তর দে। আরহাম আর রাইমা হতবাক। ফাহিমকে এই রূপে মোটেও মানতে পারছে না তারা। সব সময় হাসি খুশি শান্ত থাকা ছেলেটা কেমন পাগলামি করছে। শুভ্রার চোখ টলমল করছে। কি করেছে সে যার জন্য তার সাথে এভাবে কথা বলছে? কাপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করে ফাহিমকে। কি করেছি আমি ভাইয়া? বাড়ির দরজা ওভাবে লাগিয়ে এসেছিস কেন? শুভ্রা আর কিছু শোনার জন্য অপেক্ষা করলো না। ফাহিমের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে যত দ্রুত পারছে বাড়ির দরজার দিকে দৌড়াচ্ছে। ভিতরের কি অবস্থা ভেবেই কেঁপে উঠছে বারবার সে। রিমনরা আবার দরজা ধাক্কাতে যাবে তার আগেই খুলে যায় দরজাটা। শুভ্রা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দরজার সামনে। তিন ভাই মিলে শুভ্রাকে পারলে বুকের সাথে মিশিয়ে ফেলে এমন অবস্থা। আর একটু হলেই তো কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল তাদের। কি কি হয়েছে তোর বোনও? ওভাবে বেরিয়ে গিয়েছিলি কেন? বল তোর ভাইয়াদের, নাকি আবারও পুরনো কিছুর পুনরাবৃত্তি করতে চেয়েছিলি? এবার কেঁদে ফেলে শুভ্রা। সামান্য দরজা বন্ধ করায় যে এমন কিছু হবে তা সে কল্পনাও করেনি। মধ্যরাতে ছাদে বসে আছে শুভ্রা। চোখ মুখ ফুলে গেছে মেয়েটার। অনেক কষ্টে সন্ধ্যার ঘটনা নিয়ন্ত্রণ করতে হয়েছে তাকে। তার ভাইয়েরা তো আরহামকেই দোষারোপ করছিল, কিন্তু পরে ফাহিম তাদের মিথ্যা বলে সামলিয়েছে। আকাশ মেঘলা হওয়ায় চাঁদ দ্বারা কিছুই দেখা যাচ্ছে না। শুভ্রার চোখ থেকে এখনো পানি পড়ছে। বিয়ে নিয়েই কতই না খুশি ছিল সে, কিন্তু এখন পুরনো কিছু বিষাক্ত স্মৃতি থাকতে দিল না তাকে খুশি। তার সাথে সাথে পরিবারের সকলের খুশিও কেড়ে নিল। বাবা মা, দেখেছো? তোমরা শুভ্রার সাথে বিশ্বাসঘাতকতা করলেও এই মানুষগুলো করেনি। তোমরা তো নির্দ্বিধায় শুভ্রাকে ছেড়ে চলে গেছো, কিন্তু এই মানুষগুলো তাদের জান প্রাণ দিয়ে আগলে রাখছে শুভ্রাকে। আজকে দেখলে সামান্য একটা ঘটনায় তাদের অবস্থা কি হয়েছিল। আমার 4 ভাইয়ের রাজ্যের প্রিন্সেস আমি। আমাকে হারানোর ভয় আজকে তাদের চোখে মুখে কিভাবে ফুটে উঠেছে দেখলে তোমরা। আচ্ছা, আমি যদি কোনোদিন তাদের থেকে সত্যি সত্যি হারিয়ে যাই, তাহলে তাদের কি হবে? মৃত্যুকে ভয় পাই আমি, নিজের জন্য নয়, আমাকে ভালোবাসে সেই মানুষগুলোর জন্য। বাঁচতে চাই আমি, তাদের মাঝে থাকতে চাই। তোমাদের মেয়ে আজকাল একটা নতুন পরিবার পেয়েছে, নিজের শখের পুরুষটাকে সম্পূর্ণ নিজের করে পেয়েছে। আকাশের দিকে তাকিয়ে বলছে শুভ্রা। চোখ দিয়ে অনবরত পানি পড়েই যাচ্ছে। ছাদের দরজার কাছে দাঁড়িয়ে আছে ওর 4 ভাই, তাদের চোখেও পানি।
আরহামের পরিবার কিছু না বুঝলেও এতটুকু আন্দাজ করতে পেরেছে যে নিশ্চয়ই কোনো কিছু নিয়ে তাদের মধ্যে ভয় আছে। তারা আর কিছু জানতে চায়নি। যেহেতু ঘরোয়াভাবে বিয়েটা হয়েছে, তাই আগামী শুক্রবার বিয়ের তারিখ নির্ধারণ করেছে দুই পরিবার। এত তাড়াতাড়ি শুভ্রার পরিবার কেউ প্রথমে রাজি হয়নি ঠিকই, বড় দুই শিল্পপতি পরিবারের ছেলে মেয়েদের বিয়ের অনুষ্ঠান এত কম সময়ে কিভাবে করবেন? তাছাড়া মন্ত্রী আরহাম শিকদারের বিয়ে জাঁকজমকের সাথে করতে হবে, তো এর জন্য সময়ও দরকার। কিন্তু তাদের এইসব যুক্তি আরহামকে বোঝাতে পারেনি কেউ। সে তার সিদ্ধান্তে অটল ছিল। তাই এক প্রকার বাধ্য হয়ে সামনের শুক্রবার বিয়ে রাখা হয়েছে। শুভ্রাকে এখনই নিয়ে যায়নি তারা, একদম শুক্রবারেই নিয়ে যাবে। ভোর রাতের দিকে ঘুমানোর কারণে সকাল সকাল ঘুম ভাঙল না আজ শুভ্রার। বাড়ির কেউ আজকে তাকে ডাকতেও আসেনি। প্রতিদিন কেউ না কেউ এসে টেনে টুনে বিছানা থেকে তোলে তাকে। কেউ মেকি রাগ দেখিয়ে তোলে, অথবা মূল্যবান রত্নের মতো যত্ন করে তোলে কেউ। কিন্তু আজকে কেউ আসেনি, যার ফলস্বরূপ 11:30টার দিকে ঘুম ভাঙল শুভ্রার। আড়মোড়া ভেঙে উঠে পড়ল সে। মাথাটা ব্যথা করছে তার, চোখ দুটো ফোলা ফোলা। কোনো রকমে উঠে ফ্রেশ হয়ে নেয়। কেউ আজকে ডাকতে আসেনি দেখে অবাক হয়, ভাবে হয়তো সে নিজে আজকে সবার আগে উঠেছে। ফোনটা হাতে নিয়ে সময় দেখতেই আশ্চর্য হয়ে যায়, এত বেলা হয়ে গেছে। তার মানে আজকে ভার্সিটি যাওয়া হলো না। গুটি গুটি পায়ে মাথা চেপে ধরে ড্রয়িং রুমে আসে সে। সোফার উপর ধপ করে বসে পড়ে, শরীর এলিয়ে দেয় সোফায়। কিছুক্ষণ চোখ জোড়া বন্ধ করে রাখার পর চোখ খোলে। তার সামনের সোফাতেই বসে আছেন দুজন অন্তঃসত্ত্বা, একজন রিমানের স্ত্রী আলিফা আর একজন রাহাতের স্ত্রী মিশু। দুজনেই বসে বসে আচার খাচ্ছে, মাঝে মাঝে দুজনে মিলে খুনসুটিও করছে। দেখে মনে হচ্ছে ওরা দুই বোন। শুভ্রা মুচকি হাসে ওদের অবস্থা দেখে, কিন্তু তারা যেন তাকে দেখেও দেখলো না। হৃদকে খাওয়াচ্ছে রূপন্তী। ডাইনিং টেবিলের উপর ফারজানা খান আর রোজিনা খান কি যেন কাজ করছেন। শুভ্রার দাদিন এবং দাদুন নিজেদের ঘরে খাওয়া শেষে বিশ্রাম করছেন। বাড়ির সব পুরুষেরা হয়তো তাদের কাজে বেরিয়েছে। সকলে এক প্রকার এড়িয়ে চলছে শুভ্রাকে। ভাব এমন যে শুভ্রা এখানে উপস্থিতি নেই। শুভ্রা বুঝতে পারছে না তাদের এমন করার কারণ কি। ও এগিয়ে গেল ডাইনিং টেবিলের দিকে। বড়মা, কিছু কি হয়েছে? এভাবে বাংলার নাচের মতন মুখ করে রেখেছো কেন তোমরা? অদ্ভুতভাবে সকলে তাকায় শুভ্রার দিকে, যেন ওর এই প্রশ্ন করে মস্ত বড় ভুল করে ফেলেছে। রেজিনা খান খাবার নিয়ে বসেন শুভ্রার সামনে। কোনো কথা না বলে চুপচাপ খাইয়ে দিতে শুরু করে। শুভ্রাও কিছু বলল না, বুঝতে পারলো সকলে কোনো কারণে চিন্তায় আছে। খাওয়ার সময় ফোন দেখার বদ অভ্যাস আছে শুভ্রার। ফেসবুকে নিজের আইডিতে ঢুকতেই ঝটকা খায় সে। রিলেশনশিপ স্ট্যাটাসে সিঙ্গেলের জায়গায় ম্যারিড দেওয়া, সেটাও আবার কয়েক ঘন্টা আগে। ইনবক্সে সকলের একই প্রশ্ন, হঠাৎ কোনো কিছু না জানিয়ে বিয়ে। মস্তিষ্ক হ্যাং করে গেছে শুভ্রার। বেশ কিছু সময় লাগলো তার বিষয়টা বুঝতে। মস্তিষ্ক সচল হতেই মনে পড়ল গতকালকের কথা। একের পর এক এত সবকিছু মনে পড়ে গেল। এত কিছু সে কিভাবে ভুলে গিয়েছিল। বুঝতে পারলো বাড়ির সকলে কেন তাকে এভাবে এড়িয়ে চলছে। মুখে থাকা খাবার গলায় আপনা আপনি আটকে গেল তার। কাঁদতে শুরু করলো ও। রেজিনা খান তাড়াতাড়ি করে পানি দিলেন, কিন্তু কোনোভাবেই থামছে না তার কাশি। মুহূর্তের মধ্যেই ড্রয়িং রুমে উপস্থিত সকলে ওকে ঘিরে ফেললো। হাসতে লাগলো শুভ্রা। সকলে বুঝতে পারলো তাদের সাথে মজা করছে। এবার আরো বেশি রেগে গেল সবাই। ফারজানা খান হালকা করে থাপ্পড় মারলেন শুভ্রার পিঠে। শুভ্রা ওনার আঁচল ধরতে গেলেই সরে গেলেন তিনি। আর কোনো দিন এমন করবো না বড়মা, এবারের মতন ক্ষমা করে দাও। এই যে কান ধরেছি দেখো। দুই হাতে কান ধরে ঠোঁট দুটো গোল গোল করে তাকায় সকলের দিকে। রাগ বজায় রাখার চেষ্টা করছে সবাই, কিন্তু কেউ পারল না শুভ্রার কাহিনী দেখে। হেসে ফেললো সবাই। পার্টি অফিসে বসে আছে আরহাম, তার দৃষ্টি বর্তমানে ফোনের দিকে। ঘুম ভাঙার পর থেকে অপেক্ষা করছে কেউ একজন ফোন দেবে তার আশায়। এর মধ্যে যতবারই ফোন বেজেছে চোখ দুটো উজ্জ্বল হতে দেখা গিয়েছে তার, কিন্তু কাঙ্ক্ষিত মানুষের কল না দেখে বারবার অন্ধকার নেমেছে তার মুখে। ফাহিমের পেট ফেটে বেরিয়ে আসতে চাইছে কিছু প্রশ্ন, কিন্তু অনেক কষ্টে নিজেকে সামলে রেখেছে সে। আরহামকে ফোনের দিকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে বিরক্ত হচ্ছে ও।
কোথায় মন্ত্রী বিয়ে করেছে, বউ নিয়ে থাকবে আর সে একটু ছুটি পাবে, কিন্তু না, ভালোভাবে আজকে কোনো কাজও করছে না, তবুও বসিয়ে রেখেছে তাকে। বোনের কথা ভাবতেই মেজাজ আরো খারাপ হয়ে গেল তার। বোনটাকে সময় দিচ্ছে না কেন এই মন্ত্রী? ফাহিম, তোর কি মনে হচ্ছে আমি বিবাহিত? হঠাৎ আরহামের এমন অদ্ভুত প্রশ্নের কি জবাব দেবে ফাহিম বুঝতে পারছে না। কালকে তো বিয়ে করলো, আর আজকে বলছে সে বিবাহিত কিনা। কি আজব মানুষ রে বাবা। এটা কেমন কথা ভাই? বাবা যখন অফিসে যায় তখন মা কিছুক্ষণ পর পর কল দিয়ে খোঁজ খবর নেয়, কি করছে, প্রেশার বেড়েছে কিনা, আরো কত কি। কিন্তু এদিকে আমার বউ দেখ, একবারের জন্য কল দিয়ে প্রয়োজন মনে করছে না। বিয়ে করে কি লাভ হলো যদি বউয়ের ভালোবাসা না পাই? বউটা আমার আবেশ থেকে নিরামিষ হয়ে গেল রে। শুকনো কাশি উঠে যায় ফারহামের। আরহাম পানির বোতল এগিয়ে দেয় তার দিকে। ঢক ঢক করে সবটুকু পানি খেয়ে নেয় ফাহিম। মন্ত্রীর মুখে এরকম কথা এমনিতেও মেনে নিতে পারছে না সে। তার উপর আবার যার সম্পর্কে বলছে সে ফাহিমের বোন। ভদ্র গম্ভীর মন্ত্রী দিনে দিনে অসভ্য হয়ে যাচ্ছে, আর তার বোনকেই কিনা অসভ্য বলে এই মন্ত্রী। ভাই, সম্পর্কে আমি আপনার বউয়ের বড় ভাই, মানে আমিও আপনার বড় বর্তমানে। তো তাতে কি হয়েছে? আমার সামনে আপনি এসব বলতে পারেন না। কেমন বললাম? আর তুই আমার সম্পর্কে বড়, তাই না? তাহলে তো আমিও তোর সম্পর্কে বড়। ভ্রু উঁচিয়ে বলে আরহাম। ফাহিম প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায় আরহামের দিকে। আপনি আমার সম্পর্কে বড় হবেন কিভাবে? আপনি শুধু আমার বয়সে বড়, তাও আবার 5 বছর। তাহলে রাইমার বিয়ের ব্যবস্থা করে, ওর বান্ধবীর তো বিয়ে হলো, ওটাও দিয়ে দিন। কি বলিস? আরহাম যে ঠান্ডা মাথায় এরকম বাঁশ দিবে বুঝতে পারেনি ফাহিম। রাইমা আর ফাহিমের সম্পর্কে সবকিছু জানে আরহাম, সে কোনো বাধা দেয়নি। দেবেই বা কেন? ফাহিম ভালো ছেলে আর ফাহিমের সম্পর্কে সে অবগত। ফাহিম আর আরহামের কথার উল্টো পিঠে কিছু বলতে পারল না। ভেবেছিল সম্পর্কের বড় হিসেবে এই মন্ত্রীকে কিছুটা নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু এখানে তো হলো তার উল্টোটা। চুপচাপ মুখ বাঁকিয়ে বসে থাকে ও। বই তো, তাই না? আমি কল দেই বা ও কল দেয় একই হবে। আমি বরং দিই। ইস, বিয়ে করে বউকে ছাড়া থাকার কষ্ট তুই কিভাবে বুঝবি? বিয়ে করে বুঝতে। ফাহিম আর এক সেকেন্ডও থাকলো না সেখানে। যত তাড়াতাড়ি পারলো চলে গেল আরহামের কাছ থেকে। এখানে থাকলে না জানি আরো কত লজ্জায় পড়তে হবে তাকে। বোনের মতো হয়ে যাচ্ছে এই মন্ত্রী দিনে দিনে। খাবার শেষ করে ঘরে ফিরে এসেছে শুভ্রা। মাথাটা প্রচন্ড ব্যথা করছে তার। ইদানিং মাথা ব্যথাটা বেড়েই চলেছে। মাঝে মাঝে অনেক ঘটনা কিছু সময়ের জন্য ভুলে যায় সে, আবার মনে পড়ে যায়। কাউকে কিছু বলেনি সে এই বিষয়ে। বিছানায় উল্টো হয়ে শুয়ে আছে সে। এর মাঝে নীলিমা শিকদার ফোন করে কথা বলেছে তার সাথে। শুনতে হয়েছে কয়েকটা রাম ধমক। বিছানায় শুয়ে থাকা অবস্থায় কল আসে তার ফোনে। অচেনা নাম্বার হওয়ায় কিছুক্ষণ পর রিসিভ করে। ওপাশ থেকে শুনতে পায় আদুরে কথা। কেমন আছো মা? শুভ্রা ভালোভাবে দেখে নাম্বারটা। না, এটা তো তার চেনা নাম্বার নয়, কিন্তু কলের ওপাশে থাকা মানুষটার গলাটা তার পরিচিত। নিশ্চিত হওয়ার জন্য প্রশ্ন করে শুভ্রা। আন্টি? কানের কাছে একটা থাপ্পড় দিব বজ্জাতনি। কে তোমার আন্টি? মাকে আন্টি বলছো? আরেকবার বললে কান ধরে দাঁড় করিয়ে রাখবো। থতমত খেয়ে যায় শুভ্রা। কিছু সময় ফোনের দিকে তাকিয়ে থাকে। লাইন এখনো কেটে যায়নি। একদিনেই কতটা আপন করে নিয়েছে তাকে। চোখ জোড়া ভিজে উঠল তার। একই ধমক 2 বার খেতে হয় তাকে। আশাদ শিকদারকেও আঙ্কেল বলায় তিনিও ধমক দেন। কিছু বলে না শুভ্রা। সুখ সুখ অনুভব হচ্ছে তার। আবারও মা বাবা পেয়েছে সে। বেশ কিছু সময় কথা বলার পর কল কেটে দেয় ওরা। ভাবনার মাঝে আবারও ফোনের শব্দ শুনতে পায় শুভ্রা। স্ক্রিনে প্রিয় মন্ত্রীমশাই নামটা ভেসে উঠেছে। মাথা ব্যথা থাকায় চোখ বন্ধ করেছিল সে। ওভাবেই রিসিভ করলো ফোনটা। হ্যালো বলতেই আরও একটা ধমক খায় শুভ্রা। ধরপড়িয়ে উঠে বসে ও। তাড়াহুড়োয় মাথা ব্যথাটা আরও তীব্র আকার ধারণ করলো তার, কিন্তু পাত্তা দিল না সে সেই দিকে। অসভ্য মেয়ে। এভাবে ধমকাচ্ছেন কেন? কি হয়েছে? কি হয়েছে মানেটা কি? বিয়ে করেছো, জামাই আছে, তার খোঁজ নেবে কি তোমার সতীন? একদম উল্টোপাল্টা কথা বলবেন না মন্ত্রীমশাই। কারোর বুকে এত সাহস হয়নি যে আমার জামাইকে নিজের জামাই বানিয়ে আমার সতীন হবে। তাই নাকি? তাহলে তো তোমার সতীনের ব্যবস্থা করতে হচ্ছে। আরহাম কল দিয়েছিল শুভ্রার সাথে একটু সুন্দরভাবে কথা বলার জন্য।
কিন্তু এখন তো ঝগড়া বাঁধিয়ে ফেললো। এদিকে শুভ্রা তো রেগে আগুন হয়ে গেছে, পারলে এক্ষুনি আরামকে জ্বালিয়ে ভস্ম করে ফেলে। ও আচ্ছা, সতীন আনবেন আমার, তাই না? আনুন, কে বারণ করেছে আপনাকে? আমি তো আবার মন্ত্রী আরাম শিকদারের বউ, তার মতন না হলে কি আর চলে? আমিও আপনার জন্য সতীনের ব্যবস্থা করব, তখন দেখবো কেমন লাগে আপনার। আরহামের মুখের উপর কল কেটে দিল শুভ্রা। মাথা ব্যথাটা ধীরে ধীরে বেড়েই চলেছে, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না তার। দুই হাতে মাথা চেপে ধরে বিছানায় গা এলিয়ে দিল শুভ্রা। আপাতত একটু বিশ্রাম প্রয়োজন। এদিকে আহাম্মকের মতো ফোন হাতে নিয়ে বসে আছে আরহাম। তার মুখের উপর কল কেটে দিল। এত বড় সাহস এই মেয়ের! অসভ্য মেয়ে, ভালোবাসে বলতে বলতে কানের পোকা নাড়িয়ে দিল, আর এখন পাত্তা দিচ্ছে না। কি ভাবে নিজেকে? একবার শুধু নিজের কাছে নিয়ে আসি, তারপর হারে হারে বোঝাবো মন্ত্রী আরহাম শিকদার কি জিনিস। বড্ড বার বেড়েছে তোমার। এই 1 মিনিট, ও কি বললো? আমার সতীনের ব্যবস্থা করবে মানে? শুভ্রার কথার মানে ভালোভাবে বুঝতেই চোয়াল শক্ত হয়ে এলো আরহামের। মেয়েটা এবার বেশি বেশি করছে তার সাথে। অনবরত পায়চারি করছে ফাহিম। চিন্তায় কপালে ভাঁজের সৃষ্টি হয়েছে। কোনোভাবেই সে আরহামের সামনে যেতে চাইছে না। আরহাম রেগে বের হয়। আজকে সে ওই অসভ্য মেয়ের কিছু একটা করেই ছাড়বে। মন্ত্রী আরহাম শিকদার যেচে কল দিয়েছে, তবুও ভাব দেখায় তার সাথে। আরহামকে বের হতে দেখে ফাহিম পালানোর রাস্তা খুঁজছে। সামনের দিকে দৌড়তে যাবে, তার আগেই আরহামের ডাক পড়ে। ফাহিম হালকা হাসার চেষ্টা করে আরহামের কাছে যায়। এতক্ষণ যতটুকু সাহস ছিল, আরহামের রাগী মুখ দেখে সেটাও বেলুনের মতো ফুস হয়ে গেল। এদিক ওদিক দৃষ্টি ঘোরাচ্ছে ফাহিম। কি সমস্যা? নিশ্চয় আবার ঝগড়া হয়েছে। হ্যাঁ সূচক মাথা নাড়ায় ফাহিম। আর কি? ভাই, ও আবারও ওর কাজ শুরু করে দিয়েছে। এবার কোনো ছোটোখাটো প্ল্যান করছে বলে মনে হয় না। সম্ভবত এবার ওর টার্গেট আছে অল্প বয়সী ছেলেমেয়েরা। এখনও পাকাপোক্ত খবর পাইনি। আচ্ছা তুই যা, আজকের মতো দিয়ে দিলাম তোকে ছুটি। এসব আমি সামলে নেব। উজ্জ্বল হয়ে উঠল ফাহিমের মুখ। ভাবতেও পারেনি আরহাম এইভাবে রাজি হয়ে যাবে। আরহামকে বিদায় জানিয়ে এক প্রকার দৌড়ে বের হয় ফাহিম। দেরি হয়ে গেলে আবার কি নাকি শুনতে হয় তাকে। রেস্টুরেন্টে বসে আছে রাইমা। বারবার ঘড়ির দিকে দেখছে সে। ঘড়িতে 12:38 বাজে। আর মাত্র 2 মিনিট 12:40 বাজার। দ্রুত পায়ে রেস্টুরেন্টের ভেতরে ঢোকে ফাহিম। কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পেয়ে এগিয়ে যায় তার দিকে। সামনের চেয়ারে ধপ করে বসে পড়ে। হাঁপাচ্ছে ফাহিম। সময়ের মধ্যে আসতে পারায় খুশি হলো। আজকে অন্তত এই নিয়ে কথা শুনতে হবে না তাকে। সামনে তাকাতেই রাইমার রেগে আগুন হয়ে থাকা মুখটা দেখে সব খুশি উদাও হয়ে গেল তার। ভয়ে চুপসে গেল মুখখানা। রাইমার মাথায় যেন আগুন জ্বলছে। কাঠফাটা গরমের মধ্যে ওকে আসতে হয়েছে। রাই, দয়া করে আমাকে কিছু বলো না। দেখো, আমি সময়ের মতোই এসেছি। এই যে দেখো, কান ধরে উঠবোস করছি কালকের ব্যবহারের জন্য। সত্যি সত্যি কান ধরে উঠবোস করতে শুরু করলো ফাহিম। ঝটফট ফাহিমকে থামায় রাইমা। আশেপাশে সকলে দেখছে তাদের। এত বড় একটা ছেলে এভাবে কান ধরে উঠবোস করছে। তারা দেখে অবাক হয়ে তাকিয়ে আছে তাদের দিকে। পাত্তা দিল না ফাহিম সেই দিকে। এটাই শেষ সুযোগ তোমাকে দিলাম ফাহিম, এরপর আর কোনো সুযোগ পাবে না তুমি। বারবার ভুল করবে আর আমি ক্ষমা করব মোটেও না। এরপরে আর কোনো ক্ষমা পাবি না তুমি। রাগের সহিত কথাগুলো বলার চেষ্টা করলো রাইমা। ফাহিম বুঝতে পেরেছে রাইমা আর রেগে নেই ওর উপর। রেগে থাকার ভান ধরছে মাত্র। আমার ঘাড়ে একটাই মাথা, এটা কাটার কোনো শখ নেই, তাই আর কোনো ভুল করারও সুযোগ নেই। আর একটা কথা, আর কোনোদিন যদি আমার সামনে অন্য ছেলের কথা বলো, তাহলে কালকে যেভাবে থাপ্পড় মেরেছিলাম ওভাবেই আবারও মারবো। রাইমা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ফাহিমকে জ্বালানোর জন্য গতকালও একটা ছবি দেখিয়ে প্রশংসা করেছিল, যার ফলস্বরূপ থাপ্পড় খেতে হয়েছে তাকে। ভাবনা থেকে বের হয়ে মুচকি হাসে রাইমা। ফাহিমও হাসে। অতঃপর দুজনে মেতে ওঠে হাজারো গল্প, অভিযোগ, অভিমান নিয়ে তাদের দুজনে তৈরি করা ভালোবাসার রাজ্যে। বিকেলবেলা বেশ ইতস্তত হয়ে বসে আছে রাইমা খানবাড়ি ড্রয়িং রুমে। কালকেই এই বাড়িটা তার ভাইয়ের শ্বশুর বাড়ি হয়েছে। আবার আজকে শুভ্রাকে নেওয়ার জন্য চলে এসেছে সে। না না, শিকদার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য নয়। তার একমাত্র মামাতো ভাই মন্ত্রী আরহাম শিকদারের হুকুম পড়েছে তার উপর।
মন্ত্রী আরহাম শিকদারের একমাত্র বউকে তার কাছে নিয়ে যেতে হবে, যার কারণে তার ফাহিমের এত ভালো সময়টাকে 12টা বাজিয়ে দিল তার ভাই। ফাহিম নিতে আসতে চেয়েছিল শুভ্রাকে, কিন্তু জরুরি কাজ পড়ে যাওয়ায় রাইমাকে আসতে হলো। কিন্তু এখন খানবাড়িতে বসে তো আছে, কিন্তু বলতে পারছে না।